অভিশপ্ত এক আত্মার রহস্য উদ্ঘাটনের পথে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সত্য কি প্রকাশ পাবে, নাকি আরও গভীর হবে রহস্য? জানতে শোনো অভিশপ্ত আত্মার সন্ধানে। লেখক পৃথ্বীরাজ সেন, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেলে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করে দিই। আর গল্পটা শুরু করার আগে প্রথম পর্বের কিছু অংশ তোমাদের শুনিয়ে দিই, তারপর এই দ্বিতীয় পর্ব শুরু করব। আর যারা যারা প্রথম পর্ব শোনোনি তারা প্রথম পর্বটা শুনে নাও, তাহলে দ্বিতীয় পর্বটা বুঝতে পারবে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। সহসা তিনি তাকিয়ে রইলেন বাইরের উদ্যানের দিকে। আকাশ জুড়ে মেঘের দ্রিম দ্রিম মাদলের মধ্যে ওই বোধহয় বৃষ্টির নুপুর ধ্বনি শোনা যাচ্ছে। তর্জনী তুলে ধরে বললেন, ওদিকে একবার তাকিয়ে দেখুন। বন্ধুরা, আমরা প্রথম পর্বে এতটাই শুনেছিলাম, এরপর থেকে দ্বিতীয় পর্বটা শুনব। আমি তার দৃষ্টিকে অনুসরণ করলাম। ওই যে দূরে দেখছেন সবুজ ঘাসের অরণ্য, একদিন ওটাই ছিল স্লেভস গোডাউন, তার মানে কৃতদাসদের আস্তানা। ঠিকই ধরেছেন আপনি। একদিন আফ্রিকার কোজিল্যান্ড, কঙ্গো, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া থেকে কালো মেয়ে আর পুরুষদের ধরে ধরে নিয়ে আসা হতো এই ব্যাসিয়েনে। এখানকার জেসুইট পাদ্রীরা তাদের শেখাতেন নানা ধরনের আদব কায়দা, কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কেমনভাবে মুনিবাণীর সেবা করতে হয়। তারপর খবরের কাগজে বড় বড় অক্ষরে প্রকাশিত হতো বিজ্ঞাপন, কোথায় একজন কাফরি দাসকে বিক্রি করা হবে, অথবা নিগ্রোরা সারা জীবনের জন্যে অন্যের ঘরে গোলামি করবে। এই সব মানুষদের ওপর মাঝে মধ্যে অকথ্য অত্যাচার চালানো হতো। যারা বিদ্রোহের আগুন শিখা জ্বালাতে চাইতো তাদের সমস্ত বেয়াদপিপানা অঙ্কুরেই বিনাশ করে দেয়া হতো, যাতে কেউ তার চোখের তারায় স্বাধীনতার স্বপ্ন আঁকার দুঃসাহস না দেখাতে পারে। এমনই কত যে কাহিনী ভেসে আসে এখানকার বাতাসে, আমরা কি তার খবর রাখি রাইটার সাহেব? ফাদার বলতে থাকেন, ধীরে ধীরে ঘনিয়ে আসছে রাত। মনে হচ্ছে কোনো এক প্রাগৈতিহাসিক নিশাচর পাখির ডানায় ভর দিয়ে নেমে আসা এই নিশান্তিকা আমাদের জন্যে সযত্নে বহন করছে তার করুণ ক্রন্দন ধ্বনি। যদি একবার তার মৌন মুখর বিভীষিকার দিকে আমরা তাকিয়ে থাকি, তাহলে হৃৎপিণ্ড হয়তো বা কেঁপে উঠবে ব্যথার জর্জর যন্ত্রণায়। হে মৌন রাত, তোমার আদিগন্ত জঠরে আমাকে আশ্রয় দাও, আমাকে শক্তি দাও। আমি যেন ব্যাসিয়ানের এই কলঙ্ক গাথাকে ঠিকমতো লিখতে পারি। বিড়বিড় করতে থাকি আমি। সহসা মনে হয় আমার এই যে বাদল ঝরা রাত 500 বছরের পুরনো এক মৃত নগরী, সামনে উপবিষ্ট ফাদার, সব মিলে মিশে আমি কি সেই আদিম অন্ধকারের যাত্রী হয়ে গেছি? ফাদার বলতে থাকেন, কতদিন আমার মনে হয় জানেন রাইটার সাহেব, রাতের অন্ধকারে কারা যেন ফিসফিস করে কত কথা বোঝাতে চায়। বিশেষ করে ওই যে ভাঙা খিলানটা দেখছেন, একদিন যেখানে দাঁড়িয়ে থাকতেন পুণ্যার্থী জনগণ, সেখানে আমি যেন একটা মানুষের প্রতিমূর্তি দেখতে পাই। মানুষটি হেঁটে চলেছে, সাদা রাত পোশাক তার পরনে, কিন্তু তার মুখের জায়গাতে ঘন কালো অন্ধকার বিরাজিত। কেন এমন হয় বলুন তো? যেসব ছায়া মূর্তিগুলো সমস্ত রাত ব্যাসিয়ানের এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাদের কারোর মাথা নেই। সকলের মুন্ডুর জায়গাতে ঘন জমাট থকথকে অন্ধকার। তারা কি লজ্জায় মুখ ঢেকেছে, নাকি অনেক দিন আগের পৃথিবীর মানুষ বলে তারা আজকের পৃথিবীর আলোর সামনে দাঁড়াতে সাহস পাচ্ছে না? ফাদার
মনে আছে কি আপনার? বেশ কিছুদিন আগে বোম্বাই ক্রনিক্যালে এক রহস্যময়ী ছায়া রমণীর কথা প্রকাশিত হয়েছিল। সেও তো এই ব্যাসিয়ানের বাসিন্দা। তার কথা বলবেন না? আমি যখনই এই প্রশ্নটা ছুঁড়ে দিলাম ফাদারের দিকে, দেখি সহসা তার মুখের আকাশে আষাঢ়ে কালো মেঘের ঘন ঘটা। তখনই সশব্দে বাইরে বাজ পড়ল। কেঁপে উঠল সমস্ত দেহ। মনে হলো আজ রাতে মহাপ্রলয় ঘনিয়ে আসার আগেই আবার সচল করে তুলি আমাদের টাটা সুমোকে। পৌঁছে যাই শহর মুম্বাইতে কোনো এক হোটেলের নিশ্চিত নিরাপদ আশ্রয়। পরক্ষণেই অন্যতম এক চিন্তা এসে আচ্ছন্ন করে আমার মন। যখন একবার পা রেখেছি এই মৃত নগরীর ওপর, তখন তার রহস্যের শেষতম দৃশ্য না দেখে আমি তো সেখান থেকে যেতে পারি না। আমি তো জীবন পিয়াসী। আমাকে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জানতে হবে জীবনের জয়গান। আবার তাকিয়ে থাকি ফাদারের চোখের দিকে। দেখি চোখ দুটি বন্ধ করেছেন তিনি। আমি বেশ বুঝতে পারি এবার স্মৃতির সমুদ্রে সাঁতার কাটতে কাটতে তিনি পিছিয়ে যাচ্ছেন অনেক বছর আগে। ওই চোখের সামনে থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল বিংশ শতাব্দী। কালের যাত্রাপথে চলে গেল ঊনবিংশ শতক। এবার কি অষ্টাদশ শতকের বিদায় নেয়ার পালা? এমনভাবেই যদি আমরা সময় ঘড়ির চাকাকে পেছন দিকে চালিত করি, তাহলে কি আমাদের চোখের সামনে সহসা প্রকাশিত হবে না ষোড়শ শতাব্দীর ঘন কালো অভিশপ্ত রাত্রির বিভীষিকাগুলি? ফাদার বলতে শুরু করে। বহু দূরের ওপার থেকে ভেসে আসছে তার কাঁপা কাঁপা কণ্ঠস্বর। সে একটা নিদারুণ মর্মান্তিক কাহিনী। রাইটার সাহেব, মনে করুন মেয়েটির নাম মার্থা। তাকে জোর করে কেড়ে আনা হয়েছিল কঙ্গর কোনো এক জঙ্গলি পরিবার থেকে। আমাদের ভাষা বুঝতো না সে, আকারে ইঙ্গিতে কাজ চালাতো মাত্র। জেসুইট চার্চের পাদ্রীরা রেখেছিল তাকে নিজেদের তত্ত্বাবধানে। দীর্ঘদিন ধরে তাকে শেখানো হয়েছিল সহবত, কেমন করে ইংরেজিতে কথা বলতে হয়, কেমন করে সাজাতে হয় ডিনার টেবিল। তারপর যখন বয়সে একটু বেড়ে উঠল মার্থার, যখন ইয়েস, নো, ভেরি গুড ছাড়াও আরও অনেক ইংরাজি শব্দের মানে শিখে নিল সে, যখন শিখল সে বাও করতে, গুড নাইট উইশ জানাতে, তখনই কাগজে বেরোলো সেই বিরাট বিজ্ঞাপন। জেসুইট পাদ্রী লিখেছেন, মার্থা নামের একটি মেয়েকে বিক্রি করে দেয়া হবে সারা জীবনের জন্য। যারা আগ্রহী তারা যেন অবিলম্বে যোগাযোগ করেন। নিচে তার নাম আর ঠিকানা দেওয়া আছে। ইতিমধ্যেই ব্যাসিয়ান দুর্গের এই সব কালো কৃতদাস আর কৃতদাসীদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে কলকাতা, বোম্বে, লখনৌ অথবা দিল্লির ঘরে ঘরে। রহিস আদমি যারা, যাদের পকেটে আছে অফুরন্ত পয়সা, যারা সময় ঘোড়ার সওয়ার হয়ে পার হতে চায় স্বপ্নের উপত্যকা, তাদের অনেকেই মুঠো মুঠো পয়সা ছড়িয়ে কিনে নিচ্ছে এইসব কালো মেয়ে মানুষ আর পুরুষ মানুষদের। তারাই এসে ঝাঁকে ঝাঁকে ভিড় জমাতে শুরু করে ব্যাসিয়ানের সরাইখানাগুলিতে। কিন্তু যেদিন প্রদর্শিত হবে মার্থা, যেদিন সকলের সামনে তুলে ধরা হবে তার অপূর্ব রূপসী দেহ সুষমা, আর দেখানো হবে কেমনভাবে সে সংসারের সকল কাজে নিপুণ, তার আগের রাতেই হঠাৎ যেন বাতাসে ভর দিয়ে কোথায় হারিয়ে গেল সে। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হলো। অনেকে বলল তাকে নাকি জিনে ধরে নিয়ে গেছে। শেষে যে দেখেছে সে জানালো মার্থার মুখ দিয়ে গাঁচলা বেরোচ্ছে, চোখ দুটো ঠিকরে আসছে। কোনো কিছু দেখে ভীষণ ভয় পেয়েছে সে। যারা অবিশ্বাসী তারা অন্য কথা বলতে থাকে, কেননা মার্থার সাথে সাথেই হারিয়ে গেছে টুটু নামে আর একটি কৃতদাস যুবক।
তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। আর এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবার ফিরব। গল্পটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে নিত্য নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।